হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। রিদওয়ান তানভিকার একদম কাছে চলে গেল। রিদওয়ানের গরম শ্বাস এসে পড়ছিল তানভিকার কাঁধে, পিঠে। নিজেকে সামলাতে পারছিল না সে। তবুও শেষ চেষ্টা করছিল নিজের উপর নিয়ন্ত্রণ রাখার। তানভিকা আবারও বিরক্ত হয়ে বলল, কি হলো আম্মু, লাগিয়ে দাও না। রিদওয়ান তখনও একদৃষ্টে তাকিয়েছিল তানভিকার পিঠের মাঝখানের সেই ছোট্ট কুচকুচে কালো তিলটার দিকে। একটা শুকনো ঢোক গিলল সে। তারপর হঠাৎ যেন বাস্তবে ফিরে এসে তাড়াতাড়ি করে চেনটা লাগিয়ে দিল। ঠিক তখনই তানভিকার মনে হলো পিছন থেকে হঠাৎ একটা পুরুষালী স্পর্শ। সে চমকে উঠে ঘুরে তাকালো। রিদওয়ানকে দেখে তানভিকা আতকে উঠল। তার চোখ দুটো লাল, চেহারায় অদ্ভুত এক এলোমেলো ভাব। ভয়ে ভয়ে তানভিকা বলল, আপনি এখানে কি করছেন আমার রুমে? আর এভাবে এসবের মানে কি? এইবার রিদওয়ান আর নিজেকে আর সামলাতে পারল না। এক ঝটকায় তানভিকার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ভয়, লজ্জা আর সংকোচে তানভিকার চোখ বন্ধ করে ফেলল। রিদওয়ানের গরম নিঃশ্বাস এসে পড়ছিল তার চোখে মুখে। তবুও সে চোখ খুলল না, বন্ধ করেই রইল। রিদওয়ান ধীরে তানভিকার কোপালের সাথে নিজের কোপাল ছুঁয়ে নিল। তানভিকা কেঁপে উঠল। এক হাত দিয়ে তাকে শক্ত করে ধরে রেখে অন্য হাতটা তানভিকার গালে রাখল রিদওয়ান। নাকের সাথে নাক ঘষে নিচু স্বরে বলল, এতটা পাগল করে দিও না আমায় পড়ি। নিজেকে সামলানো তোমার সামনে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো। তানভিকা কিছু বলতে পারল না, ভয়ে চুপ করে রইল। রিদওয়ান তার কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকালো, আর নিজেকে আর আটকাতে পারল না। বেশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিল। লজ্জায় তানভিকা মাথা নামিয়ে নিল, কিন্তু রিদওয়ান তখনও তাকে ছাড়েনি। আরও শক্ত করে ধরে বলল, দেখলে মিসেস শেখ, ১৩টা বছর পর আজ তোমাকে এভাবে ছুলাম। তুমি শুধু আমার, আর কারো না। তারপর নরম হাসিতে বলতে শুরু করল, আমি তো তোমার হাজবেন্ড, তাই না? তানভিকা ছোট্ট করে শুধু বলল, হুম। রিদওয়ান হেসে উঠল। তারপর তাকে ছেড়ে দিয়ে বলল, চলো তাড়াতাড়ি নিচে যাই, কাকিয়া ডাকছিল। তানভিকা নিজেকে সামলে নিয়ে চুলগুলো হালকা করে বেঁধে নিল। তারপর রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, চলুন। রিদওয়ান হঠাৎ থামিয়ে বলল, দাঁড়াও, কথা আছে। তানভিকা প্রশ্নভরা চোখে তাকালো। রিদওয়ান জিজ্ঞেস করল, কখনো লং ড্রাইভে গেছ? তানভিকা একটু থেমে বলল, না, কেন? রিদওয়ান হালকা হাসল, আজ যাবে আমার সাথে? তানভিকার বুকের ভেতর হঠাৎ একটা অজানা উত্তেজনা খেলে গেল। সে কখনো লং ড্রাইভে যায়নি। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ যাব, কিন্তু কখন আর আমি কি পরব? রিদওয়ান মৃদু হেসে বলল, যেটা ইচ্ছে পড়ো, তবে টপস আর জিন্সে তুমি বেশি কমফোর্টেবল থাকবে। তানভিকা মাথা নেড়ে বলল, আচ্ছা, এখন চলুন, সবাই ডাকাডাকি করছে। রিদওয়ান মাথা নাড়ল। তারপর দুজন পাশাপাশি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। রিদওয়ান আর তানভিকাকে একসাথে সিঁড়ি দিয়ে নামতে দেখে রাফিউল শেখ, সামিউল শেখ আর মালিহা শেখ যতটা না খুশি হলেন, তার চেয়ে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ল বাকিরা, বিশেষ করে রুবিনা আর সালমা শেখ। ওদের দুজনেরই মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। রুবিনা তো আর সহ্যই করতে পারল না, চোখ নামিয়ে চুপচাপ খেতে শুরু করল, কোনো কথা না, কোনো প্রতিক্রিয়া না। মালিহা শেখ অবশ্য ঠিকই হাসলেন, তার চোখে ছিল একরাশ তৃপ্তি। অন্যদিকে তাহমিনা শেখের মুখে কোনো অনুভূতির ছাপই দেখা গেল না। নিজের মতো করেই খেতে থাকলেন, যেন কিছুই ঘটেনি। রিদওয়ান আর তানভিকা এগিয়ে এসে টেবিলের কাছে দাঁড়ালো। রাফিউল শেখ বললেন, বস তোরা, খেয়ে নে। রিদওয়ান আর তানভিকা শুধু মাথা নাড়ল, বেশি কথা বাড়াল না। চুপচাপ খেতে বসে পড়ল দুজনেই। সারাদিন ঠিকমতো কিছু না খাওয়ার কারণে তানভিকার শরীরটা বেশ দুর্বল লাগছিল। খাবার বেড়ে নিয়ে এসে খেতে শুরু করল। ওকে খেতে দেখে রাফিউল শেখ আর সামিউল শেখ একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আসলে প্রতিটা মা বাবাই চায় তাদের সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে। আর আজ সেই সুখের ঝলকটাই যেন ফুটে উঠেছিল রাফিউল শেখ আর সামিউল শেখের চোখে মুখে। ঠিক তখনই হঠাৎ করে তাহমিনা শেখ খাবার থামিয়ে উঠে দাঁড়ালেন। তাকে উঠতে দেখে রাফিউল শেখ অবাক হয়ে বললেন, এ কি, তুমি কোথায় যাচ্ছ তাহমিনা? তাহমিনা শেখ সোজাসাপটা উত্তর দিলেন, রুমে যাচ্ছি, পেট ভরে গেছে। এর বেশি কিছু না বলে তিনি নিজের রুমের দিকে চলে গেলেন। কেউ আর কিছু বলল না, যে যার মতো করেই খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর হঠাৎ রাফিউল শেখ বললেন, রিদ, তুমি তো এখন দেশেই আছো, নিজের এত বড় বিজনেস সামলাচ্ছ, তাহলে আমাদের এই ব্যবসাটাও একটু দেখো। একটু থেমে আবার বলতে শুরু করলেন, আর এমন তো না যে এটা শুধু আমাদের,
এটার 80% শেয়ার তোমার, আর বাকি 10% করে আমার আর সামিউলের। তাই দায়িত্বটা তো তোমারও আছে এখানে। রিদওয়ান খাওয়া থামিয়ে একবার সবার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, ওকে, আমি এই ব্যবসাটাও দেখব, কিন্তু আমার নিজের বিজনেসে অলওয়েজ বেশি সময় দিতে হয়। রাফিউল শেখ মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিদওয়ান হালকা করে মাথা নাড়ল, আর এসব কথায় একদমই পাত্তা না দিয়ে সালমা শেখ আকাশ পাতাল দেখতে লাগলেন, যেন এই আলোচনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু রাফিউল শেখ আর সামিউল শেখ তখন নিশ্চিত হলেন, কারণ এই ফ্যামিলি বিজনেসটা মূলত তারাই দেখছেন। তাদের আরেক ভাই নিজের মতো করে আলাদা ব্যবসা করছে। রিহান যদিও এই ব্যবসাটা দেখাশোনা করছিল, তবুও তাদের নিজেদের বাবার ব্যবসা আছে এই জায়গাটা সবসময় চিন্তার ছিল। আজ অনেক দিন পর রাফিউল শেখ আর সামিউল শেখ দুজনেই সত্যিকার অর্থে নিশ্চিন্ত হলেন। হঠাৎ করে খাওয়ার মাঝখানে রিদওয়ান বলল, ফাহিম, রিহান আর চাচা কোথায়? দেখছি না তো ওদের। মালিহা শেখ উত্তর দিলেন, ওরা এখনও আসেনি, একটু পরে চলে আসবে। রিদওয়ান শুধু মাথা নাড়াল, আর কিছু বলল না। এরই মাঝে দেয়াল ঘড়িতে চোখ পড়তেই বোঝা গেল রাত প্রায় 10টার কাছাকাছি। ঠিক তখনই রিহান আর ফাহিম বাড়িতে এসে পৌঁছল। ওরা যে যার মতো খেয়ে নিল, বিশেষ কোনো কথা না বলে নিজ নিজ রুমে চলে গেল। শেখ বাড়িটা আবারও ধীরে ধীরে নীরবতায় ডুবে গেল, কিন্তু সেই নীরবতার ভেতর অনেক কিছুর পরিবর্তনের শব্দ ইতিমধ্যেই শোনা যাচ্ছিল। তানভিকা নিজের রুমে এসে পড়তে বসেছিল। যাই হোক, পড়াশোনাটা তো আর ফাঁকি দেওয়া যাবে না। মনটা একটু অস্থির থাকলেও জোর করে মন লাগিয়ে বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করছিল সে। হঠাৎ করেই দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা দেখাচ্ছে রাত 10:29। তানভিকা ধীরে ধীরে বইগুলো গুছিয়ে রাখল। টেবিল থেকে উঠে দাঁড়াতেই হঠাৎ করেই মনে পড়ল রিদওয়ানের সাথে লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। কিন্তু এত রাতে বাড়ি থেকে বেরোনো কি ঠিক হবে? এই ভাবনাটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই রিদওয়ান তানভিকার রুমে প্রবেশ করল। রিদওয়ানের উপস্থিতি টের পেতেই তানভিকা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। কালো টি শার্ট, তার উপর কালো জ্যাকেট, কালো প্যান্ট আর কালো বুট। পুরো কালো পোশাকে রিদওয়ান দাঁড়িয়ে আছে তার সামনে। তানভিকা যেন চোখ সরাতেই পারল না, হাঁ করে তাকিয়ে রইল রিদওয়ানের থেকে। তানভিকার এমন দৃষ্টিতে রিদওয়ান একটু মুচকি হেসে বলল, আপনি চাইলে শুধু চোখ দিয়ে না, অন্যভাবেও পুরোটা খেয়ে নিতে পারেন মিসেস শেখ। এই কথায় তানভিকার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। সত্যি বলতে কি, আজ রিদওয়ানকে একটু বেশিই সুন্দর লাগছিল। হয়তো সেই কারণেই চোখ দিয়েই তাকে গিলে খাচ্ছিল তানভিকা। রিদওয়ান আবার বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। তানভিকা মিনমিন করে বলল, এত রাতে বাড়িতে যদি কেউ রাগ করে? রিদওয়ান স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, কেউ কিছু বলবে না ম্যাডাম, আমি আছি, যাও রেডি হয়ে আসো। তানভিকা আর কিছু বলল না, চুপচাপ নিজের ড্রেস নিয়ে রেডি হতে চলে গেল। রিদওয়ান গিয়ে সোফায় বসল, পকেট থেকে ফোন বের করে স্ক্রোল করতে থাকল। কিছুক্ষণ পর তানভিকা রেডি হয়ে বেরিয়ে এলো। তাকে দেখেই রিদওয়ান উঠে দাঁড়াল। তানভিকা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। রিদওয়ান ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। তানভিকার গালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে কানের কাছে ঠোঁট এনে বলল, আপনি এত সুন্দর কেন মিসেস শেখ? এতটা সুন্দর না হলেও পারতেন, আমার এত টেনশন করতে হতো না। তানভিকা কি বলবে বুঝে উঠতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রিদওয়ান নিজেকে সামলে নিয়ে বলল, চলুন এবার যাওয়া যাক। তানভিকা শুধু মাথা নাড়াল। এরপর দুজন একসাথে নিচে নেমে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধতায় ডুবেছিল। কোনো কাকপক্ষীর ডাক তো দূরের কথা, হালকা কোনো শব্দও শোনা যাচ্ছিল না। এই গভীর নীরবতার মাঝেই রিদওয়ান আর তানভিকা ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রিদওয়ান তানভিকাকে নিয়ে গেল গ্যারেজ রুমের দিকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল নামি দামি গাড়ির সাগির পাশে ঝকঝকে করে রাখা একাধিক বাইক। স্পষ্ট বোঝা যায় বাইকের প্রতি রিদওয়ানের আলাদা একটা দুর্বলতা আছে। রিদওয়ান তানভিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনটায় যেতে চাও? যেটা চাইবে সেটাতেই নিয়ে যাব। তানভিকা এক মুহূর্তের জন্য থমকে গেল। এতগুলো বাইকের ভিড়ে কোনটা বেছে নেবে ঠিক বুঝে উঠতে পারছিল না। তবু ধীরে ধীরে এগিয়ে গেল একটা বাইকের দিকে। হাত রাখল KTM RC 125-এর উপর। রিদওয়ান সেটা দেখে হালকা বাঁকা হাসল। কিছু না বলে বাইকটা বের করে আনল, তারপর তানভিকার দিকে তাকিয়ে চোখের ইশারায় উঠতে বলল। তানভিকা আর কোনো কথা না বলে লক্ষ্মীর মেয়ের মতো উঠে বসল। ইঞ্জিন স্টার্টের শব্দে নিস্তব্ধ গ্যারেজটা কেঁপে উঠল। এরপর বাইকটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল।
দুজনকে নিয়ে অজানা গন্তব্যের দিকে একটা নতুন রাতের গল্প লিখতে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।